তিতির রাগী গলায় বলল, আমার বনুকে ফিরিয়ে দিন, আপনার মতো লোকের ছায়াও মারব না আমি। বলেছি তো, সময় হলে ফিরে পাবি। আমার দম বন্ধ হয়ে আসছে এই বাড়িতে, দয়া করে আমাকে এবার মুক্তি দিন। আমার কাজ তো এখনো শেষ হয়নি। শেষ হলে অবশ্যই মুক্তি দেব তোদের। আর কি কাজ বাকি আছে? আপনার উদ্দেশ্য ছিল স্যারের ক্যারিয়ার ধ্বংস করা, সেটা হয়ে গেছে। এত ছোট একটা কাজ করার জন্য এত কষ্ট করলাম নাকি আমি? আরও অনেক কিছু বাকি আছে। তোর এত কিছু জেনে কাজ নেই। বেশি না, 1 মাস থাকতে হবে তোকে। তিতির আটকে উঠল। অসম্ভব, আমি কিছুতেই 1 মাস এখানে থাকতে পারবো না। রায়হান বাঁকা হেসে বলল, তোর মনে হয় বোনের চিন্তাই নেই রে তিতির? তিতির পাখি শব্দটা থেকে পাখি বাদ দিতে চাইছিস? তিতির অস্থির হয়ে উঠল বোনের কথা শুনে। না, আমার বোনের কিচ্ছু করবেন না। আমি থাকবো, যতদিন চাইবেন ততদিন থাকবো। কার সাথে কথা বলছিস রায়হান? মোয়ের গলা শুনে চমকে উঠল রায়হান। পরক্ষণে নিজেকে সামলে পেছনে ফিরে মোয়ের দিকে তাকালো। মৌ সরু চোখে তাকিয়ে আছে তার দিকে। রায়হান কোনো মতে পরে কথা বলছি বলে কল কেটে ফোন পকেটে রেখে দিল। মৌ তখনও তাকিয়ে আছে রায়হানের দিকে। রায়হান জোরপূর্বক হেসে বলল, এমনি একটা জরুরি কল ছিল। মৌ বলল, তাহলে কথা শেষ না করে রেখে দিলি কেন? কথা শেষ তো, তাই রেখে দিলাম। কিন্তু তুই এখানে কি করছিস? তোর তো রোগী দেখার কথা এখন। দম বন্ধ লাগছিল, তাই একটু ব্রেক নিয়েছি। রায়হান ব্যস্ত হয়ে বলল। তোর শরীর ঠিক আছে? মৌ বলল, আমি ঠিক আছি, তবে একটু একা থাকতে চাইছি। এই পাশটা নিরিবিলি, তাই এলাম। ঠিক আছে, তুই থাক তাহলে। আমি আসছি। আমার আবার একটা ওটি আছে কিছুক্ষণ পর। মৌয়ের উত্তরের অপেক্ষা না করে চলে গেল রায়হান। মৌ তাকিয়ে আছে রায়হানের যাওয়ার দিকে। একই হসপিটালে আছে তারা। মৌয়ের সন্দেহ একটু একটু করে গাঢ় হচ্ছে। মৌ বিড়বিড় করে বলল, সেদিন তোকে দেখে তিতিরের ভয় পাওয়া, আজ তোর বলা কথা, সব মিলিয়ে কিছু তো একটা রহস্য আছে রায়হান। তিতির পাখি শব্দটা থেকে পাখি বাদ দিতে চাইছিস? মানে কি হতে পারে এই কথার? তিতিরের সাথে তোর কি সম্পর্ক? মৌ এসে রায়হানের বলা লাস্ট কথাটুকু শুনেছে। মৌ বুঝতে পারছে রায়হানের সাথে তিতিরের কোনো একটা কানেকশন আছে, কিন্তু সেটা কি ধরতে পারছে না। কিছুক্ষণ এসব চিন্তা করে তাজকে কল দিল। সে রাতের পর তাজের সাথে আর যোগাযোগ হয়নি মৌয়ের। এবারও ফোন বন্ধ বলছে। সে দীর্ঘ শ্বাস ছাড়ল। মৌ খোঁজ নিয়েছে 2 দিন তাজ বাড়িয়েও ফিরেনি। মৌ ফোন বের করে তাজের পিক দেখে বলল, কোথায় তুমি তাজ? স্যার, 2 দিন যাবৎ মেয়েটা বাড়ি থেকে বের হয়নি। তবে কল লিস্ট বের করে একটা নাম্বার পাওয়া গেছে। কিছুদিন যাবৎ এই নাম্বার থেকে কথা বলে যাচ্ছে। আপনার বিয়ের 5 দিন আগে প্রথম কথা বলে এই নাম্বারে, কিন্তু তার আগে কখনো এই নাম্বার থেকে না কল এসেছে আর না গেছে। গার্ডের কথা চুপচাপ শুনল তাজ। তিতিরকে সুযোগ দিতেই তাজ 2 দিন বাড়ি ফিরেনি। তাজ দেখতে চেয়েছিল তিতির কার সাথে দেখা করে, কিন্তু তেমন কিছুই হয়নি। তাই আজ তিতিরের কল লিস্ট বের করতে বলে। তাজ অনেক ভেবে বুঝতে পেরেছে সত্যি মিথ্যা সামনে আনার জন্য তিতিরের পেছনে সময় না নষ্ট করে। আসল কালপিটকে খুঁজে বুদ্ধিমানের কাজ। আসল কালপিটকে খুঁজে পেলে এমনি সব সামনে চলে আসবে। ওই নাম্বার কার তার ডিটেলস বের করো। মনে হচ্ছে এই নাম্বারের মালিকই আসল কালপ্রিট। তিতিরের উপর আরও কড়া নজর রাখো। ঠিক আছে স্যার। তিতিরের পুরো লাইফ ডিটেলস বের করতে বলেছিলাম, তার কি হলো? স্যার, সে কাজও হয়ে গেছে। তিতিরের বাবা আবির মাহমুদ একসময় বেশ বড় পারিবারিক বিজনেস ছিল। আবির মাহমুদ এবং তার স্ত্রী মারা গেছে বেশ রহস্যজনকভাবে। আর তার মারা যাওয়ার পরেই সে বিজনেসের মালিক হয়েছে আবির সাহেবের বোন জামাই আব্দুর রহমান চৌধুরী। বাবা মার মারা যাওয়ার পর তিতির বড় হয়েছে তার বাবার এক বিশ্বস্ত গার্ড নুরুলের কাছে। তাজ অবাক হয়ে শুনছে গার্ডের কথা। তাজ শুধু জানতো তিতিরের বাবা মানে সে একটা ফ্ল্যাটে ভাড়া থাকে, এর বেশি জানার ইচ্ছে হয়নি কখনো। তাজ অবাক হয়ে বলল, আত্মীয় স্বজন থাকতে গার্ডের কাছে কেন বড় হয়েছে?
যতটুকু জানা গেছে, আবির সাহেব মারা যাওয়ার পর তার আত্মীয় স্বজনরা প্রপার্টি দখলে ব্যস্ত হয়ে যায়। প্রপার্টির পরিমাণ অনেকটাই বড় ছিল। তিতিরের খোঁজ কেউ করেনি। নুরুলই বড় করেছে তিতিরকে। কিন্তু বছর দুয়েক আগে নুরুল মারা গেছে কার অ্যাক্সিডেন্টে। তারপর থেকে একাই আসছে তিতির। তবে মাঝে মাঝে তার সাথে আরও একটা মেয়েকে দেখা গেছে, কিন্তু সেটাকে জানা যায়নি। তিতির আপনাদের বাড়ি যাওয়ার পর থেকে তার ফ্ল্যাট ফাঁকা পড়ে আছে। তাজ উঠে দাঁড়িয়ে বলল, অন্য মেয়েটাকে সেটা খুঁজে বের করো দ্রুত। ইয়েস স্যার। তাজ বের হয়ে গেল ফার্ম হাউস থেকে। গত 2 দিন সেইখানেই ছিল। গাড়ি স্টার্ট করে বাড়ির পথে এগোতে লাগলো। স্টিয়ারিং হাতে ভাবতে লাগলো, এবার খেলাটা জমবে। মিস তিতির, উপস সরি মিসেস তিতির। আর তাড়াহুড়ো নয়, এবার সব হবে ঠান্ডা মাথায়। ক্যারিয়ার শেষ করে দিয়েছো তাই না? যে ক্যারিয়ারে ঘুম ধরেছে সেটা তো আর বয়ে বেড়াবে না। এই তাজওয়ার খান তাজ, আমার চরিত্রে লাগা দাগ তো আমি তুলবো, কিন্তু আগের জীবনে আর ফিরে যাব না। তাই কোনো তাড়া নেই আমার, সবটা সময় আনবো আমি। এতে যত সময় লাগুক। তুমি আমার সাথে গেম খেলেছো, এবার আমি তোমার সাথে গেম খেলবো। তোমরা যত মনে করবে আমি সবটা মেনে নিতে শুরু করেছি, তত কাজটা সহজ হবে আমার জন্য। তোমরা যেটা চাইবে আজ থেকে সেটাই হবে। আজ থেকে তোমাদের উঠতে দিব আমি। উঠতে উঠতে যখন আকাশ ছুঁতে চাইবে, ঠিক সেই সময় ডানা কেটে দিব। মুখ থুবড়ে মাটিতে পড়ে তর পাবে তোমরা। শেষ খেলাটা তো এই তাজওয়ার খান তাজ জিতবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। কথাগুলো নিজের মনে আউড়ে বাঁকা হাসলো তাজ। বাড়ি ফিরে কলিং বেল বাজালেই দরজা খুলে দিল সার্ভেন্ট। সুজা নিজের রুমে গিয়ে লম্বা সময় শাওয়ার নিল। তাজ ডিনার টেবিলে গিয়ে দেখলো তার বাবা মা বসে খাবার প্রস্তুতি নিচ্ছে। তাজ নিজের চেয়ার টেনে বসলো। ইকবাল খান ছেলের দিকে তাকিয়ে বলল, গত 2 দিন তুমি কোথায় ছিলে? বাবা মায়ের উপর অভিমানটা জমিয়ে রেখেছে তাজ। সবটা সামনে আসুক, তারপর বাবা মায়ের সাথে বোঝাপড়াটা হবে। তাই এখন স্বাভাবিকভাবে নিজের প্লেটে খাবার তুলে নিতে নিতে শান্ত গলায় বলল, এর আগে মাসের পর মাস বাইরে থেকেছি, তখন তো কৈফিয়ত দিতে হয়নি। তখনকার সময় আর এখনকার সময় অনেক তফাৎ। তখন তুমি কাজের জন্য বাইরে থাকতে। তাজ শান্ত গলায় বলল। নিজেকে সময় দিতে গিয়েছিলাম। তাজ এক সার্ভেন্টের দিকে তাকিয়ে বলল, মেয়েটা আই মিন তিতিরকে ডেকে নিয়ে এসো। সার্ভেন্ট তিতিরকে ডাকতে গেলে ইরিনা বলল, ওকে কেন ডাকছিস? তাজ বলল, কিছু কথা বলতে চাই, সেটা তিতিরেরও জানা প্রয়োজন। তিতির ফোনে তার আর পাখির ছবি দেখছিল। তখনই দরজায় নক হয়। তিতির বলে ওঠে, কে? ছোট স্যার আপনাকে ডাকছে, এখনই যেতে বলেছে। তিতির বুঝতে পারলো তাজ এসেছে, কিন্তু তাকে কেন ডাকছে সেটা বুঝতে পারছে না। ভয়ে এক ঢুক গিলে বেড থেকে নেমে গেল। ওর না মাথায় দিয়ে দরজা খুলে বের হয়ে এলো। সার্ভেন্টের পেছন পেছন ডাইনিং টেবিলের সামনে হাজির হলো। তাজ একবার তাকালো ভেতরের দিকে, বেশ শান্ত গলায় বলল, বসো। তিতির চমকে উঠল তাজের কথায়। তাজ খুব সাধারণ একটা কথা বলেছে, তবু সেটা হজম করতে কষ্ট হচ্ছে। সেদিনের পর আজ প্রথম তাজ ভালো করে কথা বলল তার সাথে। তিতির কাপা হাতে চেয়ার টেনে বসলো। তাজ সার্ভেন্টকে উদ্দেশ্য করে বলল, খাবার দিন ওকে। এবার অনেক বেশি চমকে উঠল তিতির। কাপা গলায় বলল, আমি খাবো না। তাজ শান্ত দৃষ্টিতে তাকালো তিতিরের দিকে। তাজের শান্ত দৃষ্টি তিতিরের গলা শুকিয়ে দিল। দ্রুত মাথা নিচু করে ফেলল। তাজ সার্ভেন্টকে বলল, আপনি দাঁড়িয়ে আছেন কেন? ওকে খাবার দিতে বললাম তো। সার্ভেন্ট দ্রুত তিতিরের সামনে খাবার রাখলো। ইকবাল আর ইরিনা অবাক দৃষ্টিতে ছেলের কাণ্ড কারখানা দেখে যাচ্ছে। তিতিরের সামনে খাবার দিলেই তাজ বলল, নাও শুরু করো। তিতির একবার তাজের দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে ফেলল। তাজ তা দেখে ধমক দিয়ে বলল, কি হলো, শুরু করতে বললাম না? তিতির কেঁপে উঠল তাজের ধমকে। কাজ করার সময় তাজ কখনো ধমক দিয়ে কথা বলতো না তিতিরের সাথে, তাই তিতির কখনো ভয়ও পেত না তাকে। কিন্তু এখন তাজের দিকে তাকাতেও ভয় লাগে তিতিরের। হাত পা অস্বাভাবিক হাড়ে কাঁপে। তিতির কাপা হাতেই চামচ তুলে নিল আর একটু খাবার মুখে দিল। তাজ বাবা মায়ের দিকে তাকিয়ে বলল, তোমরা বসে আছো কেন, খাও। সবাই খাওয়াই মনোযোগ দিল। তিতির চামচ দিয়ে খাবার নাড়াচাড়া করছে শুধু। তিতির বুঝতে পারছে না তাজের এমন ব্যবহারের কারণ। তাজ খেতে খেতে হঠাৎ বলল, অনেক ভেবে দেখলাম যা হওয়ার হয়ে গেছে, এবার সবটা মেনে নেওয়ার চেষ্টা করাই ভালো।
খাওয়া থেমে গেল সবার, শুধু তাস নিজের মতো স্বাভাবিকভাবে খেয়ে যাচ্ছে। ইকবাল খান অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে কি বলতে চাইছো? তাস এবার তাকালো বাবার দিকে। মানে খুব সহজ, আমি মেনে নিচ্ছি সবটা। হয়তো আমারই কোথাও ভুল ছিল। তিতির সবসময় আমার সাথেই থাকতো। হয়তো দুর্বল হয়ে পড়েছিলাম কোনো মুহূর্তে। আমি সবটা মেনে নিয়ে সামনে আগাতে চাইছি। তিতিরের হাত থেকে চামচটা প্লেটে পড়ে ঝনঝন আওয়াজ তুলল। তিতির হয়তো বিহব্বল হয়ে তাকিয়ে আছে তাজের দিকে। মাথা ঠিক আছে তো? কি সব আবল তাবল বকছে? তা সার চোখে তিতিরের হয়ত বিহব্বল অবস্থা দেখে বাঁকা হাসলো। মনে মনে বলল, তোমরা তো এটাই চাইছিলে আমি হার মেনে নিই, সবটা মেনে নিতে বাধ্য হই। জেতার জন্য না হয় হার মানার অভিনয়টাই করলাম। তাজ বাঁকা হাসলো পুনরায়। তাজের বাবা মা দীর্ঘশ্বাস ছাড়ল তাজের কথা শুনে। খাবার খাওয়া শেষে তিতির উঠে নিজের রুমের দিকে যেতেই তাজ গম্ভীর গলায় বলল, ওদিকে কোথায় যাচ্ছ? তিতির থমকে দাঁড়ালো আর কাপা গলায় বলল, রুমে। তাজ খাওয়া শেষে উঠে দাঁড়িয়ে তিতিরের মুখের দিকে তাকিয়ে বলল। একটু আগে কি বলেছি কানে যায়নি তোমার? তিতির কিছু না বলে মাথা নিচু করে ফেলল। তাজ নিজের রুমের দিকে পা বাড়িয়ে বলল, চুপচাপ রুমে এসো। তিতিরের গলা শুকিয়ে আসছে বারবার। তাজের এমন অদ্ভুত ব্যবহারের মানে খুঁজে পাচ্ছে না তিতির। তাজ একটু বেশি স্বাভাবিক আচরণ করছে, যা তিতিরের কাছে আরো বেশি অস্বাভাবিক লাগছে। তাজ রুমে চলে গেলেই তিতির কাপা পায়ে অগ্রসর হতে লাগলো তাজের রুমের দিকে। বুকে সাহস সংসার করে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করেই মুখের উপরে এসে কিছু পড়ল। তিতির ভয়ে চোখ বন্ধ করে ফেললো। তখনই কানে এলো, সরি, আমি তোমাকে একদমই খেয়াল করিনি। একবার ডাকলে চলে আসবে সেটাও বুঝতে পারিনি। অবশ্য তোমার মতো টাকার কাছে নিজের চরিত্র বিক্রি করা মেয়ের এটা করা অস্বাভাবিক কিছু নয়। তিতির চমকে উঠল তাজের কথা শুনে। অবাক চোখে তাকালো তাজের দিকে। তার ঠোঁটের কোণে বাঁকা হাসি তিতিরের রুহ কাঁপিয়ে দিয়েছে। কি ভাবছো নিচে এসব কেন বললাম? তিতির উত্তর দিল না দেখে তাজ নিচেই আবার বলল, ভেবে দেখলাম যা হবার হয়ে গেছে, বিয়েটাও হয়ে গেছে, সেটা তো মিথ্যা নয়। আমার কপালে হয়তো তোমার মতো একটা চরিত্রহীন মেয়েই আল্লাহ রেখেছিল। কি আর করার, তাই মেয়ে নেওয়ার চেষ্টা করি। পরের কথাটা তাজ আফসোসের সুরে বলল। অপমানের চোখ থেকে এক ফোঁটা নোনা পানি গড়িয়ে পড়ল তিতিরের। নিচে তাকিয়ে দেখলো তার পায়ের কাছে এক কাতা কাপড় পরে আছে তাজের। তাজ সেটা খেয়াল করে বলল, আসলে এগুলো অনেক নোংরা হয়ে গেছে, ধোয়া প্রয়োজন। আমার রুমের ওয়াশিং মেশিন নষ্ট হয়ে গেছে, একটু ধুয়ে দাও তো। তিতির অবাক হয়ে বলল। এই রাতের বেলা? তাজ গম্ভীর গলায় বলল, রাত হয়েছে তো কি, আমি বলেছি ধোয়া প্রয়োজন, মানে এখনই ধুবে। তিতির কিছু না বলে কাপড়গুলো ফ্লোর থেকে তুলে ওয়াশরুমের দিকে গেল। তাজ বাহির থেকে দরজা বন্ধ করে দিলেই তিতির ভয় পেয়ে পেছনে ফিরে তাকায়। দরজায় ধাক্কা দিতেই তাজ বলল, কাপড় কাচার আওয়াজে আমার ঘুম হবে না। কাঁচা হয়ে গেলে নক করো, আমি খুলে দিব। তিতির কিছু না বলে কাপড় ধুয়ে দিতে লাগলো। কাটা জায়গায় চাপ করতেই রক্ত বেরোতে লাগলো। ব্যথায় হাত অবশ হয়ে আসছে, তবে কিছু করার নেই। ওভাবেই কাপড় কাচতে লাগলো। জামার লম্বা হাতের কারণে তিতিরের হাতের ব্যান্ডেজ চোখ পড়েনি কারো। অনেক বেশি কাপড় হওয়ায় অনেক সময় লাগলো ধুতে। এদিকে গরমে ঘেমে একাকার অবস্থা তিতিরের। কাপড় ধোয়া শেষ করে উঠে দাঁড়ালেই দেখলো পুরো জামাটাই ভিজে গেছে পানিতে, না হয় ঘামে। জামার হাতায় রক্তের দাগ লেগে ভিজে গেছে অনেকটা। তিতির দীর্ঘশ্বাস ছেড়ে দরজায় নক করে অপেক্ষা করতে লাগলো তাজের জন্য। অনেকটা সময় পরেও দরজা না খুললেই আবারও নক করলো। দরজা খুলছে না দেখে তিতির ভয় পেয়ে গেল। জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছে, তবু কোনো সারা শব্দ নেই। একসময় ক্লান্ত হয়ে বসে পড়লো তিতির। এতগুলো কাপড় ধুয়ে এমনি ক্লান্ত সে, এখন আর শরীর চলছে না। দরজা ঘেঁষে ফ্লোরে বসলো তিতির। ঘুমের মানুষের ঘুম ভাঙানো গেলেও জাগ্রত মানুষের ঘুম কখনোই ভাঙানো যায় না। উনি তো ইচ্ছে করে এখানে আটকে রেখেছেন আমাকে। অতিরিক্ত গরম লাগলেই তিতির উঠে বাথটপের দিকে এগিয়ে গেল। বাথটপের শুয়ে পানি ছেড়ে দিল। মুহূর্তের ঠান্ডা পানি তার শরীরে ঠান্ডা করে দিচ্ছে। তিতির বিড়বিড় করে বলল, আমাকে অপমান করে কষ্ট দিয়ে আপনার যদি একটু শান্তি হয় তাহলে আমার কোনো আফসোস নেই। এদিকে তিতিরের দরজা ঠাক্কানো বন্ধ হতেই তার শান্তিতে ঘুমানোর চেষ্টা করলো। মেয়েটা অতিরিক্ত বিরক্ত করছিল। এবার শান্তিতে ঘুমাতে পারবে সে। মেয়েটার প্রতি মুহূর্তেই মনে করিয়ে দেবে সে কত বড় ভুল করেছে, তার জীবন এলোমেলো করে।
আবার অপরদিকে আসল কালপিট জিতে গেছে মনে করে কোনো ভুল পদক্ষেপ নেবে তার অপেক্ষায় আছে তাস। এসব চিন্তা করে বাঁকা হেসে ঘুমানোর প্রস্তুতি নিল। সকালে সোনালি রোদ চোখে পড়তেই ঘুম ভাঙল আহানের। পিটপিট করে তাকিয়ে সোজা হয়ে বসলো, হাতে চোখ কষলে বোঝার চেষ্টা করলো নিজের অবস্থান। ফ্লোরে বসে পেটে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল সে। সামনে তাকিয়ে ঘুমন্ত একটা মুখ চোখে পড়ল। মায়াবী সেই মুখে চোখ আটকে গেল তার। হাতটা আপনা আপনি চলে গেল সামনে থাকা মায়াবিনীর কপালে। ছোট্ট ছোট্ট চুলগুলো কানের পেছনে গুজে অপলকে তাকিয়ে রইল সেই মুখ পানে। আহানের কি হলো সে নিজেও বুঝতে পারছে না। একটু এগিয়ে তার কপালে নিজের উষ্ণটয় ছুঁয়ে দিল। কেঁপে উঠল সেই মায়াবিনী। হাত আঁকড়ে ধরল আহানের। হাতটা নিজের বুকে জড়িয়ে আবার ঘুমানোর চেষ্টা করলো। তার এহেন কাজে জমে গেল আহান। নড়াচড়া করার শক্তিটাও যেন পাচ্ছে না। ধীর গতিতে তার দখল থেকে নিজের হাত সরিয়ে নিল। পিট পিট করে তাকালো পাখি। আহান মুস্কি হেসে বলল, এখন কেমন লাগছে? ঠোঁট উল্টে উঠে বসলো সে। অন্যদিকে তার এমন ঠোঁট উল্টানো বিরক্তি নিয়ে দেখে আহান তবে আর সেই ঠোঁট উল্টানোতেই অদ্ভুত মুগ্ধতা খুঁজে পাচ্ছে। পাখি নিচু গলায় বলল, ব্যথা করছে। আহান পাখির হাত ধরে দেখে বলল, ব্যথার মেডিসিন দিয়েছিলাম তো, তবুও ব্যথা কমেনি কেন? পাখি হাত ছাড়িয়ে নিয়ে মাথা দেখিয়ে বুঝালো, মাথা ব্যথা করছে তার। আহান বুঝলো জ্বরের জন্য মাথা ব্যথা করছে। দিন রাত জ্বরে ভোগে, সকালে জ্বর ছেড়েছে। আহান বলল, কিছু হবে না, আমি ম্যাজিক করে ব্যথা গায়েব করে দিব। গোল গোল চোখে তাকালো পাখি। অবাক কণ্ঠে বলল, আপনি ম্যাজিক পাবেন পচা ভাইয়া? আহান ভ্রু কুঁচকিয়ে তাকালো পাখির ডাক শুনে। তাকে ভাইয়া ডাকছে, তাও আবার পচা ভাইয়া। আহান একটু রেগে বলল, আমাকে পচা ভাইয়া বলবে না। পাখি চিন্তিত হয়ে গেল। তাহলে কি বলবো? আহান বলল, আমার নাম আহান, তুমি আমাকে আহান বলে ডাকবে আর তুমি করে বলবে। পাখি ব্যস্ত গলায় বলল, না, নাম বলা যাবে না। আপনি বলেছে বড়দের নাম ধরে ডাকতে নেই, আর তুমি করেও বলতে নেই। এইসব বললে আমাকে পচা মেয়ে বলবে সবাই। আহান মুস্কি হেসে বলল, আমি তো তোমার বড় না, আমার বন্ধু, আর বন্ধুকে নাম ধরে ডাকতে হয়। পাখি খিলখিল করে হেসে বলল, আমরা সত্যি বন্ধু? আহান পাখির মাথায় হাত বুলিয়ে বলল। হ্যাঁ, আমরা অনেক ভালো বন্ধু। পাখি খুশি হয়ে বলল, ঠিক আছে, আমি তোমাকে আহান বলবো। জানো তুমি, ওই টিয়া ছাড়া আমার একটাও বন্ধু নেই। আপনি তো আমাকে বাইরে যেতেই দেয় না। হঠাৎ থেমে গেল পাখি। আহান প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে আছে। পাখি হঠাৎ অস্থির গলায় বলে উঠল, আমার আপনি কোথায়? আমি আপনির কাছে যাব। কথা শেষ হতেই হাত পা ছড়িয়ে কান্না করতে লাগলো পাখি। আহান বেডে উঠে পাখির পাশে বসে তাকে নিজের বুকে জড়িয়ে ধরল। কাঁদে না পাখি, তোমার আপনি আছে তো, আসবে তোমার কাছে। পাখি হেসকি তুলে বলল, আমি এক্ষুনি আপনির কাছে যাব। আহান রাগ করার অভিনয় করে বলল, তুমি কান্না করলে আমি নিয়ে যাব না তোমার আপনির কাছে কিন্তু। পাখি কান্না থামানোর জন্য ঠোঁটে এক আঙুল চেপে ফুপিয়ে বলল, আমি কাঁদবো না, তাও আপনির কাছে নিয়ে চলো। আহান পাখির মাথায় হাত বুলিয়ে বলল, চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমাকে তোমার আপনির কাছে নিয়ে যাব তোমার কাছে, এটা আমার ওয়াদা। আর আহান চৌধুরী নিজের ওয়াদা রক্ষা করতে কখনো ভুলে না। এখন ন্যান্সিকে ডেকে দিচ্ছি, ফ্রেশ হয়ে নাও, খেয়ে তারপর মেডিসিন নিবে, তারপর আমরা ঘুরতে যাব আজ। ইজি চেয়ারে বসে চোখ বন্ধ করে আছে রায়হান। তাজ হার মেনে নিয়েছে, এতে তার খুশি হওয়ার কথা, কিন্তু সেটা পাচ্ছে না সে। কেন জানি এত তাড়াতাড়ি তাজের হার মেনে নেওয়া স্বাভাবিকভাবে নিতে পারছে না সে। তাজের বাড়ির অনেক জায়গায় গোপনে ক্যামেরা লাগিয়েছে রায়হান, সাথে মাইক্রোফোন। তবে বেডরুমে লাগাতে নিজের কাছে কেমন যেন লেগেছে, তাই সেখানে লাগায়নি। যতই হোক সম্পর্কে তিতির তার ছোট বোন, হোক না মামাতো বোন। রুমে তাজ একা নয়, তিতিরও থাকবে, তাই ক্যামেরা লাগায়নি। কিন্তু ডাইনিং টেবিলের কাছে ছোট্ট ক্যামেরা আর মাইক্রোফোনের সাহায্যে গতরাতে তাজের কথাগুলো শুনতে তার অসুবিধা হয়নি। তখন থেকেই চিন্তায় ডুবে আছে রায়হান। তাজ তো এত সহজে হার মেনে নেওয়ার পাত্র নয়। রায়হান ঠিক করলো তাজ আর তিতিরের উপরে আরো কড়া নজর রাখতে হবে। এবার তাজের মাথায় কি চলছে বুঝতে হবে।
ফোনের আওয়াজে হুঁশ ফিরল রায়হানের। ফোনে হাতে নিয়ে দেখলো হসপিটাল থেকে ফোন দিয়েছে। শেষ রাতের দিকে তার একটা অপারেশন ছিল, সেটা একেবারে ফুলেই গিয়েছিল। কিছু কাজ দিনের আলোতে করা যায় না।